সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট এবং প্রচণ্ড একটা সোজা চ্যাপ্টারের নাম কিন্তু হলো গোলক, অর্থাৎ চ্যাপ্টার 12। কোষে দেখি 12। তো কোন কোন অঙ্কগুলো আমরা আজকে করবো তোমরা এইখানে ভালো করে দেখো। আজকে কিন্তু আমরা করবো পুরো 1 2 3 4 5 6 7, 1 থেকে 7 পর্যন্ত করে নেব। আর আগের অঙ্কের ভিডিওগুলো অর্থাৎ ক্লাস 10-এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পুরো চ্যাপ্টার ওয়াইজ পরপর দেখতে চাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করো বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু পুরো ক্লাস 10-এর প্লেলিস্ট কিন্তু পেয়ে যাবে। তাহলে চলো আজকে কিন্তু আমরা অঙ্ক একদম প্রথম থেকে স্টার্ট করব। প্রথমে অঙ্ক স্টার্ট করবার আগে তোমাদেরকে একটু কনসেপ্ট ধারণাটা আগে তোমাদের কাছে একটু পরিষ্কার করে দেবো, তোমরা বুঝে নেবে। একটু ধারণা আমি এখন ক্লিয়ার করব, আবার কিছুটা ধারণা আমি 5-এর দাগের যে অঙ্ক ঠিক তার পরে ক্লিয়ার করব। 5-এর দাগের অঙ্ক ঠিক শেষ হয়ে গেলে আমি আরেকটু ভালো করে ডিটেলসে বলে দেবো, সেই পার্টটা কিন্তু খুব ভালো করে দেখবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 1-এর দাগের অঙ্কতে। তো দেখো আজকের কিন্তু আমরা স্টার্ট করে ফেলবো ক্লাস 10-এর সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে সোজা যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা। তো চ্যাপ্টারের দেখো নাম্বার দেখো কত লেখা রয়েছে, কোষে দেখি 12, অর্থাৎ তোমরা বুঝেই গেছো আমরা স্টার্ট করব গোলক। তো দেখো গোলক বা স্ফিয়ার, তো এই জিনিসটাকে আমরা একটু আগে ধারণাটা পুরো বুঝে নেব, তারপরে আমরা অঙ্কটা স্টার্ট করব। তাহলে দেখো গোলক মানে তোমরা সবাই জানো, তোমরা যারা ক্রিকেট বা ফুটবলের বল দেখেছো না, যে বল দিয়ে আমরা ক্রিকেট খেলি, ফুটবল খেলি, সেই রকম ধরনের যাবতীয় বল জাতীয় সমস্ত জিনিসকেই আমরা কি বলবো, গোলক। তাহলে গোলক দেখতে কেমন হয়, পুরো গোল, পুরো বলের মতো। তো এইবারে দেখো এই ব্যাপারে তো আর আমার কিছু বলার নেই যে গোলক সম্পর্কে। যেটা বলার আছে সেটা হলো এই যে গোলকের আয়তন কি, ক্ষেত্রফল কি, এইগুলো আমাদের জানতে হবে। তার কারণ সব অঙ্কে হয় আয়তন জানতে চাইবে, নইলে কিছু কিছু অঙ্কে ক্ষেত্রফল জানতে চাইবে, এই তো জানতে চাইবে, আর ব্যাসার্ধ ব্যাস এইগুলো জানতে চাইবে। তাহলে আমাদেরকে ওই যে বল, যেটা বললাম ক্রিকেটের বল বা ফুটবলের যে বল, সেই বলের আয়তন কোনটা, ক্ষেত্রফল কোনটা, ব্যাস কোনটা, ব্যাসার্ধ কোনটা, সেইগুলোকে চলো আমরা একটু জেনে ফেলি। ঠিক আছে, তো দেখো খুব ভালোভাবে দেখো, ভাবো একটা পুরো গোল একদম বল, একটা ফুটবল, পুরো ফুটবলের শেপের ভাবো একটা তরমুজ রয়েছে। ঠিক আছে, তো তরমুজের দেখবে বাইরের দিকটা কেমন হয়, সবুজ হয়, তাই তো, খোসাটা কেমন হয়, সবুজ হয়। তাই জন্য দেখবে আমি এইটা সবুজ কালি দিয়ে কিন্তু তরমুজের বাইরেটা আঁকলাম। ঠিক আছে, এটা হলো তরমুজের বাইরের দিকটা, অর্থাৎ এই যে খোসাটা। ঠিক আছে, যেটা আমরা তরমুজের কিন্তু খাই না, আমরা খাই কোন অংশটা, তরমুজের ভেতরের লাল অংশটা। তাহলে তরমুজের ভেতরে যেটা থাকে তার রং কি, লাল। ঠিক আছে, দেখো আমি এইখানে তাই জন্য লাল কালার দিয়ে এরকম করে দিচ্ছি। দেখো আমি ভেতরটা পুরো এরকম করে দিচ্ছি। ঠিক আছে, পুরো লাল কালারে ভর্তি করে দিলাম। তাহলে ভেতরে, তরমুজের ভেতরে যে লাল যে অংশটা তোমরা বুঝতে পারছো তো, সেইটাকে আমরা কি বলবো বলো তো, তরমুজের আয়তন। ঠিক আছে, দেখো আমি এখানে একটু লিখে রাখি, এই হলো তরমুজ। দেখতে তো মোটেও তরমুজের মতো হয়নি, তাই জন্য তরমুজ লিখে রাখছি, নইলে তো বুঝতে পারবে না যে এটা তরমুজ কিনা। তো ভেবে নাও এটা একটা তরমুজ, এবং তরমুজটাকে আমরা তরমুজের ভেতরে যে লাল অংশটা দেখতে পাই, পুরো ভেতরে তরমুজের ভেতরে যতটা লাল রয়েছে, লাল অংশ, সেই ভেতরের অংশটাকে আমরা কি বলবো, তরমুজের আয়তন বা কোনো গোলকের আয়তন। বোঝা গেল? তাহলে আয়তন মানে কি, কোনো বল, ভাবো একটা বল রয়েছে, ভাবো একটা ক্রিকেটের বল রয়েছে। ঠিক আছে, ভাবো একটা ক্রিকেটের বল যেটা দিয়ে আমরা ক্রিকেট খেলি, সেই ক্রিকেটের বলের ভেতরে এই যে ভেতরের এই যে অংশটা, ভেতরে যে ফাঁকা অংশটা রয়েছে, বা যদি নিরেট বল হয়, লোহার বল, পুরো ভেতরটাও লোহা। তো মোট কথা হলো ভেতরের এই অংশটাকে আমরা কি বলবো, ভেতরের এই পুরো অংশটাকে আমরা বলবো কিন্তু আয়তন। ঠিক আছে, তাহলে এই লাল অংশটাকে, বা তরমুজের দিক থেকে আমি যদি বলি, এই লাল অংশটাকে আমরা কি বলবো, বলবো কিন্তু আয়তন। বোঝা গেল? এবার আমি যদি প্রশ্ন করি, বলো তো এই তরমুজের ভেতরে কতটা লাল অংশ রয়েছে বের করতে হবে, মানে তরমুজের কিসের মাপ বের করতে হবে, এর ভেতরে কতটা লাল অংশ রয়েছে, তাহলে কিসের মাপ বের করতে হবে, আয়তন বের করতে হবে। বোঝা গেল? এইবারে আমরা আসবো তরমুজের বাইরে। তরমুজের বাইরে মানে এই যে সবুজ অংশটা,
যেটা দেখবে আমরা লাল অংশটা কি খাই, খেয়ে সবুজ অংশটা খোসাটা ফেলে দিই। এই যে বাইরের দিকে, এই খোসার যে বাইরের দিকের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, খোসার যে বাইরের দিকের অংশটা, অর্থাৎ যেখানে আমরা হাত দিয়ে ধরি তরমুজটাকে, যখন আমি দোকান থেকে ভাবো নিয়ে আসি, আমরা যে জায়গাটায় হাত দিয়ে আমরা তরমুজটা ধরে আনি, আমরা কি তরমুজের বাইরের দিকটা ধরি। তো যখন দোকান থেকে ভাবো তরমুজ কিনে আনি বাজার থেকে, তরমুজের বাইরের দিকটা ধরে থাকি। ওই যে বাইরের চারপাশটা, ওই যে তরমুজের বাইরের চারপাশটা, মনে মনে ভাবো তরমুজের যে বাইরের চারপাশটা, সেই চারপাশের মাপটাকে আমরা কি বলবো বলো তো? সেই চারপাশের মাপটাকে আমরা বলবো, কিন্তু খুব ভালো করে জানবে, এই চারপাশের মাপকে আমরা বলবো কি? পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের বা বক্রতলেরও বলতে পারো, কিন্তু বক্রতলের, ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল। কেন বক্রতল বলছি সেটা আমি বলছি, আগে আমি লিখে নিই। দেখো আমি তাহলে কি লিখলাম? পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। পার্শ্বতল কেন? কারণ দেখবে তরমুজের আমরা চারপাশে হাত দিচ্ছি, আমি তরমুজের চারপাশের মাপটাকে নিচ্ছি, ঠিক আছে। তরমুজের চারপাশে হাত দিয়ে তো তরমুজটাকে আমরা নিয়ে আসি না, সেই চারপাশের মাপটা নিচ্ছি বলে পার্শ্বতলের। আর বক্রতল কেন বলছি? তার কারণ তরমুজটা দেখো পুরো গোল, তো তুমি যদি তরমুজের ওপর কোনো একটা দাগ কাটো, ভাবো তুমি যদি তরমুজটা নিয়ে তরমুজের ওপর, তরমুজটা এখনো কাটা হয়নি, ভাবো এখনো তরমুজ কাটা হয়নি, তো তরমুজের ওপর যদি আমি একটা দাগ কাটি, দাগটা এরকম গোল হয়ে যাবে। তাই জন্য এইটাকে বলা হয় বক্রতল। বোঝা গেল? তরমুজের এই গোল অংশটাকে আমরা কি বলি? বক্রতল, ঠিক আছে। তাহলে ভেতরের এই অংশটাকে আমরা কি বলবো? লাল রঙের অংশটাকে আমরা বলবো আয়তন, ঠিক আছে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলছি, আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, খুব ভালো করে বুঝবে তোমরা। ভাবো একটা বেলুন রয়েছে, এরকম পুরো গোল, একদম বলের মতো বেলুন, পুরো একটা বল, পুরো গোলকের শেপ একটা। ভাবো কি রয়েছে? বেলুন রয়েছে। গোলক অ্যাকচুয়ালি দেখতে কিছুটা পুরো এরকম হয়, ঠিক আছে। ভাবো এরকম হয়েছে, এটা গোলক রয়েছে, বেলুন রয়েছে, বেলুন যার শেপ হলো পুরো কি গোলকের মতো, স্ফিয়ারের মতো। এইবারে এই বেলুনটার ভেতরে আমি যদি জিজ্ঞাসা করি, এর ভেতরে কতটা হাওয়া রয়েছে বা ভেতরে কতটা ফাঁকা জায়গা রয়েছে, তাহলে আমি যদি জিজ্ঞাসা করি তোমাদেরকে কিসের মাপ বের করতে হবে? বেলুনের ভেতরে কতটা ফাঁকা জায়গা রয়েছে বের করতে হবে, মানে বেলুনের কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। বোঝা গেল? এবারে আমি যদি তোমাদেরকে বলি, আচ্ছা বেলুনের যে চারপাশে, বেলুনের বাইরে চারপাশের যে মাপটা, বেলুনের বাইরের চারপাশের যে মাপটা বের করতে হবে, মানে কি বের করতে হবে? বেলুনের পার্শ্বতলের বা বক্রতলেরও বলতে পারো ক্ষেত্রফল কিন্তু বের করতে হবে। এইবারে আমাদেরকে জানতে হবে এই যে ক্ষেত্রফল, আয়তন, এদের সূত্রগুলো কি কি। তাহলে দেখো তোমরা কিন্তু এক এক করে এখানে সূত্র লিখবে, ঠিক আছে। আমি এখানে দেখো লিখে দিচ্ছি গোলকের, প্রথমেই দেখো আমি এখানে লিখছি কিন্তু গোলকের আয়তন, মানে কি? ভেতরের যে মাপ। গোলকের আয়তন বের করবার সূত্র কি হবে? আর গোলকের বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করবার সূত্র কি হবে? আমি শুধু পার্শ্ব বলে লিখছি, হ্যাঁ। পার্শ্বতলের ক্ষেত্রফল বের করবার সূত্র কি হবে? পার্শ্বতলের আমি এখানে লিখছি ক্ষেত্রফল, ঠিক আছে। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে? আপাতত এই দুটো সূত্র খুব ভালো করে কিন্তু জানবে। তারপরে আরও দুটো সূত্র আছে, সেটা আমি পরে বলে দেবো। এখন এই দুটো সূত্র আপাতত জানো। গোলকের আয়তনের সূত্র হলো কি? 4/3 পাই আর কিউব, ঠিক আছে। আর মানে কি? ব্যাসার্ধ। আর গোলকের ক্ষেত্রফলের সূত্র হলো 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কোয়ার। আর গোলকের আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারলে যে কখন আয়তন বের করবো আর কখন ক্ষেত্রফল বের করব। এইটা ছাড়াও তাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় যে কখন ক্ষেত্রফল বের করতে বলছে বুঝতে পারছি না, কখন আয়তন বের করতে বলছে বুঝতে পারছি না, তাও যদি বুঝতে না পারো, তাহলে তোমরা এই জিনিসটা জেনে রাখবে। যদি অ্যান্সারে জানতে চায় ঘন, যদি অ্যান্সারে জানতে চায় যে কত ঘন সেমি লোহা আছে, কত ঘন সেমি এই আছে ওই আছে, যদি ঘন জানতে চায় তাহলে কিন্তু জানবে যে আয়তন জানতে চেয়েছে। যদি জানতে চায় একটা অঙ্কের মধ্যে যে কত ঘন সেমি লোহা আছে, কত ঘন সেমি এই তামা আছে, এরকম জানতে চাইছে, তখন আমরা কি বের করব? আয়তন। আর যদি অঙ্কের মধ্যে জানতে চায় কত বর্গ সেমি লোহা আছে বা তামা আছে, তাহলে বর্গ জানতে চাইছে, মানে কিন্তু আমাদেরকে বের করতে হবে ক্ষেত্রফল। এই জিনিসটাও কিন্তু তোমরা মনে রাখতে পারো, এইভাবেও কিন্তু মনে রাখতে পারো, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে। এইবারে আমরা চলে যাব একের দাগের অঙ্কতে।
তো দেখো আমি এইটাকে পুরো মুছে দিচ্ছি। তাহলে চলো এবারে আমরা প্রথমেই স্টার্ট করব একের দাগের অঙ্কটা। তো দেখো একের দাগের অঙ্কে কি বলে দিয়েছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, সমগ্র তল মানে তোমরা বুঝতেই পারছো, সমগ্র তল মানে হলো এই তো ভাবো একটা গোলক, ভাবো এই হলো একটা গোলক, গোলককে দেখতে ঠিক এই রকম হবে, ঠিক আছে, গোলককে দেখতে এরকম হবে। আচ্ছা সমগ্র তলের ক্ষেত্রফল মানে হলো পুরো একদম বাইরের পুরোটার মাপ, এই যে পুরোভাবে এটা যদি একটা তরমুজ হয় বা কোনো বল হয়, পুরো বলের চারপাশের পুরো বাইরের দিকের মাপটা, বোঝা গেল, বাইরের দিকের পুরো মাপটা, সেইটাকে আমরা পার্শ্বতলেরও ক্ষেত্রফল বলতে পারি, আবার বক্রতলেরও ক্ষেত্রফল বলতে পারি, আবার সমগ্র তলের ক্ষেত্রফলও কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে, তাহলে এখানে দেখো আমি লিখে রাখছি পার্শ্বতলের বদলে সমগ্রতল বলে লিখছি, ঠিক আছে। পার্শ্বতল কথাটা সাধারণত অর্ধগোলকের ক্ষেত্রে প্রযোজ্য হয়, এটা যেহেতু পুরো গোলক তো পুরো গোল, তাই জন্য আমি সমগ্রতলের লিখে রাখছি, সমগ্রতলের বা বক্রতলেরও লিখে রাখতে পারো, ঠিক আছে। কিন্তু পার্শ্বতল কথাটা আমরা সাধারণত ব্যবহার করব অর্ধগোলকের ক্ষেত্রে। যাই হোক তোমরা এইটুকুনি বুঝতে পেরেছো যে বাইরের চারিদিকের মাপ জানতে চেয়েছে, কারণ ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেখো বলেই দিয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো কিন্তু 10.5, ব্যাসার্ধ মানে হলো এই যে এখান থেকে এতটার মাপ, তোমরা বুঝতেই পারছো ব্যাসার্ধের মাপ হলো কিন্তু 10.5। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে চলো আমরা এরকমভাবে প্রথমেই কি লিখবো, গোলকের, প্রথমেই লিখবো গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধকে আমরা আর দিয়ে চিহ্নিত করি, রেডিয়াস। তাহলে এখানে আমরা কত লিখবো, 10.5 সেমি, তাই তো, সেমি তো বলে দিয়েছে এককটা। তারপরে দেখো জানতে চাইছে কি সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে লিখবো অতএব গোলকের, অতএব গোলকের কি লিখবো আমরা, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের কি লিখবো, ক্ষেত্রফল। তাহলে চলো সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। সূত্রটা তোমরা বইয়ের মধ্যে এই বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো সমগ্র তলের ক্ষেত্রফল বের করবার সূত্র কি, 4πr²। তাহলে চলো আমরা এখানে লিখি 4πr², ঠিক আছে। তাহলে 4-এর জায়গায় 4 লিখবো, পাইয়ের জায়গাতে কত লিখবো, পাই মানে কি 22/7, আর আর এর জায়গায় কি লিখবো, ব্যাসার্ধ। দেখো ব্যাসার্ধটা দেখো বলেই দিয়েছে এখানেও, দেখো 10.5। আর যেহেতু আর এর মাথাতে স্কোয়ার আছে, আমরা তাহলে এখানে কি দেবো, স্কোয়ার। পাশে আমরা কি লিখবো, যেহেতু ক্ষেত্রফল বের করছি, দেখো এখানে লেখাই রয়েছে ক্ষেত্রফল বললেই কি বর্গ লিখবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, বর্গ, আর এককটা দেখো সেমি রয়েছে, তাই তো, তাহলে কি লিখবো, বর্গ সেমি, বোঝা গেল। তাহলে দেখো 4 × 22/7, তাহলে দেখো 10.5-এর মাথায় যেহেতু স্কোয়ার রয়েছে, তাহলে আমি 10.5কে দুবার লিখছি, ঠিক আছে, বোঝা গেল। চলো এবারে আমি দশমিকগুলোকে তুলবো, দেখো এই দশমিক তুললাম, 1 লিখবো, দেখো দশমিকের পরে দেখো এই দিকে দেখো কটা সংখ্যা, এইদিকে দেখো একটাই সংখ্যা, তাহলে একটা শূন্য বসবে, এইভাবে দশমিক তুলবো। আবার দেখো এই দশমিক তুললাম, দশমিকের পরে দেখো এই দিকে কটা সংখ্যা দেখো রয়েছে, একটাই মাত্র সংখ্যা, তাহলে একটা শূন্য বসাবো। এইবারে চলো আমরা কাটাকুটি করব। তাহলে দেখো আমি আরেকবার টুকে নিই, তাহলে তোমাদের দেখবে বুঝতেও সুবিধা হবে, নইলে কাটাকুটিটাও না গুলিয়ে যাবে পুরো। ওপরে তাহলে কত রয়েছে, 105/10, এখানে রয়েছে, আবার এখানেও দেখো রয়েছে কত, 105/10। চলো কাটাকুটি করি, দেখো 7 × 7, 7 দিয়ে যদি আমি 105কে ভাগ করি তাহলে কত হবে দেখি তো, 105কে যদি 7 দিয়ে ভাগ করি, 7 × 7 বিয়োগ করলে কত, 3, 5, 7 5-এ কত, 35। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, 15। তাহলে দেখো এখানে পাচ্ছি কত, 15 পাচ্ছি, বোঝা গেল। এইবারে দেখো আর কি দিয়ে আমরা কাটবো, যদি আমি দেখো 5 দিয়ে কাটি, 5 দিয়ে 15কে ভাগ করলে কত হবে, 5 × 3 = 15, আর এখানে দেখো 5 × 2 = 10, বোঝা গেল। আবার দেখো এখানে 2 × 1 = 2, 2 × 2 = 4, ঠিক আছে। আবার দেখো আমরা কি দিয়ে কাটবো, এই দেখো 105 আর 10 দুজনকেই 5 দিয়ে কাটবো। তাহলে দেখো 5 দিয়ে আমি যদি এইটাকে ভাগ করি তাহলে দেখি কত হবে, 5 × 2 = 10, আবার দেখো এটাকে কাটলে কত হবে, 5 × 1 = 5, 5 দিয়ে আমি যদি 10কে ভাগ করি কত হবে, 2 হবে, তাই না। তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে গেল। তাহলে দেখো উপরে পড়ে রয়েছে কি, দেখো 22, 3 আর 21। তাহলে 22 আর 3 গুণ করলে কত হয়, 22 আর 3 গুণ করলে হবে 66, আর এখানে দেখো কত রয়েছে, 21। তাহলে দেখি গুণ করলে এখানে হচ্ছে কত, এখানে দেখো হচ্ছে 2, 6, 12, হাতে আছে 1, 2, 6, 12 আর 1 13। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু হলো দেখো 1386। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, 1386, পাশে আমরা কি লিখবো, বর্গ লিখবো সেমি বলে, ঠিক আছে, বর্গ সেমি। তাহলে এই হয়ে গেল কি আমাদের অঙ্কটা শেষ।
তাহলে পাশে আমরা এখানে কি লিখে দেবো, অ্যান্সার বলে। অর্থাৎ আমরা যেটা পেলাম সেটা কি, এই যে গোলকটা রয়েছে বা যে বলটা রয়েছে তার বাইরের চারপাশে, পুরো এই বাইরের চারপাশের মাপটা কত, মাপটা হলো কিন্তু 1386 বর্গ সেমি। তাহলে একের দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা চলে যাব কতর দাগে, দুয়ের দাগে। তো ভালো করে আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো। এবারে কিন্তু আমরা চলে যাব দুয়ের দাগে, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব দুয়ের দাগের অঙ্কটা। তো দেখো দুয়ের দাগের অঙ্কে কি বলে দিয়েছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসেবে 431 টাকা 20 পয়সা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে দেখো বলটার ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে। তো আগে দেখো আমরা একটা এখানে বল এঁকে নেব, ঠিক আছে। তো দেখো আমরা প্রথমে এরকম একটা গোলাকার বল আঁকবো, ঠিক আছে। বলটার ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে মানে তোমরা বুঝতে পারছো এই লাইনটাকে বলা হয় পুরোটাকে ব্যাস। যেমন বৃত্তের এই লাইনটাকে কি বলে, ব্যাস বলে। বলেরও ঠিক তেমনই এই লাইনটাকে বলে ব্যাস। তবে ব্যাসের দৈর্ঘ্য তো আঁকবো, সে তো পরের কথা, কিন্তু তার আগে আমরা যেটা করব সেটা কিন্তু খুব ভালো করে বুঝবে। দেখো এই হলো আমাদের এখানে রয়েছে একটা বল। এইবারে দেখো বলের দেখো কিসের কিসের মাপগুলো খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো বলে দিয়েছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা। দেখবে তোমরা ওখানে দাগ দেবে, দেখবে লেখা রয়েছে কিন্তু বর্গ সেমি, দেখতে পেয়েছো? আচ্ছা বর্গ সেমি লেখা রয়েছে মানে এই যে বলটার কিসের মাপের কথা বলেছে বলো তো? দেখবে আবারও বলছি, বলে দিয়েছে কিন্তু বর্গ সেমি। তাহলে দেখো বর্গের কথা উল্লেখ করেছে মানেই মনে রাখবে ক্ষেত্রফলের কথা কিন্তু বলেছে। তার মানে আমাদেরকে আগে ক্ষেত্রফলটা বের করতে হবে এই বলের, ঠিক আছে। এই যে বলটা রয়েছে বলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব কি, চামড়ার বলের তাহলে আমরা লিখব কি, সমগ্র তলের ক্ষেত্রফল। এটা কিন্তু আগে আমরা বের করে নেব, কারণ অঙ্কের মধ্যে যেহেতু বর্গ কথাটা উল্লেখ করেছে তাহলে তার মানে কি আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো আমি এখানে লিখছি কি, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, দেখো লেখা রয়েছে 4πr²। তাহলে দেখো আমি এখানে লিখছি কি 4πr²। এইবারে এই যে আর এর মান মানে কি, আর এর মান মানে হলো কি ব্যাসার্ধ। আর মানে কি ব্যাসার্ধ মানে হলো এই যে এইখান থেকে এইটুকুনিকে বলা হয় ব্যাসার্ধ। এই মানটা কিন্তু আমরা এখনো কেউ জানি না। তাহলে যেহেতু জানি না তাহলে আমি এখানে আরের জায়গায় কোনো মান বসাতে পারবোই না, ঠিক আছে। শুধু তাহলে আমরা এখানে কি লিখে দেবো কিন্তু বর্গ সেমি, ঠিক আছে। কোনো মান কিন্তু আমি বসাতে পারবো না, কারণ আমি তো আর এর মান জানিই না। এইবারে যেটা দেখো বলে দিয়েছে সেটা হলো যে, খুব ভালো করে শুনবে, সেটা হলো 1 বর্গ সেমি কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে 1 বর্গ সেমি বলটা তৈরি করতে 17 টাকা 50 পয়সা খরচ হয়েছে। কিন্তু 1 বর্গ সেমি তৈরি করতে বলটা খরচ হয়েছে কত, 17 টাকা 50 পয়সা। ভাবো 1 বর্গ সেমি মানে আমি ধরে নিচ্ছি এইখান থেকে এই এতটা, এই যে এইখান থেকে ধরে নিচ্ছি এই এতটা, এটা হলে 1 বর্গ সেমি, ঠিক আছে। এই 1 বর্গ সেমি মানে হলে এই এতটা। এই 1 বর্গ সেমি তৈরি করতে খরচা হয়েছে কত, খরচা হয়েছে কিন্তু দেখো বলেই দিয়েছে 17 টাকা 50 পয়সা। এই এত টাকা খরচা হয়েছে 1 বর্গ সেমি তৈরি করতে। তাহলে বলো তো পুরো বলটা তৈরি করতে, অর্থাৎ পুরো বলটা তৈরি করতে মানে এই যে এতটা তৈরি করতে তাহলে কত টাকা খরচা হবে? তাহলে পুরো বলটা তৈরি করতে কত টাকা খরচা হবে তোমরাই আমাকে বলো। শুধু যদি এইটুকুনি তৈরি করতে মানে 1 বর্গ সেমি তৈরি করতে যদি এই টাকাটা খরচা হয়, তাহলে পুরো বলটা তৈরি করতে কত টাকা খরচা হবে? আচ্ছা পুরো বলের মাপ বলো তো তোমরা। পুরো বলের মাপ মানে আমি যদি বলি বলটার এই চারপাশের বাইরের দিকের মাপ কত, আমি যদি বলি এই বলের বাইরের দিকের চারপাশের মাপ কত, তাহলে তোমরা কি বলবে? এই বলের বাইরের চারিদিকের মাপ হলো বলটার তো ক্ষেত্রফল। তাহলে দেখো এইটা, তাহলে বলটার চারিদিকের মাপ খুব ভালো করে দেখবে, বলটার চারিদিকের মাপ পুরো বলের বাইরের চারপাশের যে অংশটা আমরা দেখবে বলের বাইরে ধরি না, দেখবে বলের যে অংশটাকে আমরা বাইরে থেকে ধরি সেই বলের চারপাশের মাপ কি, ক্ষেত্রফল। সেটার বাইরের দিকের মাপ বের করতে হবে মানে কি আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। আর ক্ষেত্রফলটা দেখবে আমরা অলরেডি বের করেই ফেলেছি, চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফল দেখো আমরা বের করেই ফেলেছি কত, 4πr², ঠিক আছে। তাহলে এই যে বলটার বাইরের চারিদিকের মাপ কত, 4πr², বোঝা গেল? বাইরের চারিদিকের মাপ কত, 4πr²। আশা করি বুঝতে পারলে।
তাহলে দেখো আমি এইভাবে লিখছি, 1 বর্গমিটার, 1 বর্গমিটার, 1 বর্গ সেমি বলে দিয়েছে অঙ্কের মধ্যে, দাগ দেবে তোমরা কিন্তু। 1 বর্গ সেমি বল তৈরি করতে, 1 বর্গ সেমি বল তৈরি করতে, 1 বর্গ সেমি বল তৈরি করতে খরচ হয়, তাহলে দেখো 1 বর্গ সেমি বল, 1 বর্গ সেমি মানে ভাবো এইখান থেকে এইটুকুনি, ঠিক আছে, এইটুকুনি তৈরি করতে দেখো খরচ হচ্ছে কত টাকা, 17 টাকা 50 পয়সা, এই এত টাকা খরচা হচ্ছে। তাহলে যদি আমি বলি যে পুরো বলটা তৈরি করতে কত খরচা হচ্ছে, পুরো বলটা মানে তোমরা বুঝতে পেরেছো তো, পুরো একদম এই যে এইখান থেকে এই এতটা, পুরো বলটা তৈরি করতে খরচা হচ্ছে কত, তাহলে পুরোটার মাপ কত, পুরোটার মাপ হলো, দেখো পুরোটার মাপ মানে কি বের করব আমি, ক্ষেত্রফল, তাহলে পুরোটার ক্ষেত্রফল কত, দেখো আমি এখানে বের করেইছি, দেখবে খুব ভালো করে দেখবে, এই যে চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফল এত, তার মানে হলো বাইরের পুরোটার মাপ কত, 4πr²। তাহলে আমরা এখানে কি লিখবো, যে 4πr², এই এত বর্গ সেমি বল তৈরি করতে খরচ হবে, তাহলে কত খরচ হবে, 17 টাকা 50 পয়সা, তার সাথে কি করব আমরা গুণ করব 4πr²কে, ঠিক আছে। তাহলে 1 বর্গ সেমি বল তৈরি করতে খরচ হয় এত, তাহলে পুরো বলটা অর্থাৎ 4πr² বলটা তৈরি করতে খরচ হবে কত, 4πr² বর্গ সেমি বল তৈরি করতে খরচ হবে এই টাকাটা, এই যে পুরো এই টাকাটা কিন্তু খরচা হবে, বোঝা গেল। তাহলে এইবারে আমরা কি করব, এইবারে কিন্তু আমরা লিখব প্রশ্নানুসারে। তাহলে দেখো এবারে আমরা কি লিখবো কিন্তু প্রশ্নানুসারে। তাহলে তোমরাই বলো পুরো বলটা তৈরি করতে কত টাকা খরচা হয়েছে, 1 বর্গমিটার তৈরি করতে খরচা হচ্ছে 17 টাকা 50 পয়সা, তাহলে পুরো বলটা তৈরি করতে খরচ হচ্ছে কত, 17 টাকা 50 ইন্টু 4πr², ঠিক আছে। পুরো বলের মাপ, তার সঙ্গে গুণ করলাম কি 1 বর্গমিটার তৈরি করতে বা 1 বর্গ সেমি তৈরি করতে কত টাকা খরচা হয়েছে, তাহলে এই আমি পেলাম কি পুরো বলটা তৈরি করতে কত টাকা খরচা হয়েছে। এইবারে দেখো বইতে তোমরা দাগ দেবে, বইতেও দেখো বলে দিয়েছে পুরো বলটা তৈরি করতে কত টাকা খরচা হয়েছে, দেখো তোমরাও দাগ দেবে, যে দেখো বলে দিয়েছে চামড়ার বলটা তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসেবে 431 টাকা 20 পয়সা লেগেছে, তার মানে পুরো বলটা তৈরি করতে বলে দিয়েছে কত খরচা হয়েছে, 431 টাকা 20 পয়সা। তাহলে দেখো এই যে সমান চিহ্ন, এই সমান চিহ্নের আমি এই দিকেও কি লিখলাম, যে পুরো বলটা তৈরি করতে কত খরচ হয়েছে, আবার দেখো আমি এই দিকেও কত লিখলাম, ওই একই জিনিস পুরো বলটা তৈরি করতে কত খরচা হয়েছে, এখানেও লিখলাম পুরো বল তৈরি করতে কত খরচা, এখানেও লিখলাম পুরো বল তৈরি করতে কত খরচা হয়েছে, এবং মাঝখানে সমান চিহ্ন, সমান সমান দুটোই তো সমান, এটাও পুরো বল তৈরি করার খরচা আর এটাও হলো পুরো বল তৈরি করার খরচা। তাহলে এবার এখান থেকে আমরা আর এর মানটা বের করব। তাহলে দেখো আমরা কীরকমভাবে করব, প্রথমে আমরা কত লিখব, 17.50 ইন্টু 4, পাই মানে আমরা কি লিখব, পাই মানে আমরা কিন্তু লিখব 22/7, ইন্টু আমরা কি লিখবো এখানে r², আর এইদিকে দেখো কত রয়েছে 431.20। এইবারে দেখো এই যে এইগুলোকে আমি এবারে এই সাইডে পাঠাবো সংখ্যাগুলোকে, তো ভালো করে দেখবে r²টাকে একমাত্র এই দিকে রাখবো, তাহলে দেখো কত থাকছে এইদিকে 431.0। এবারে দেখো এই যে 17.50 গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হবে 17.50। তারপরে দেখো 4 গুণ রয়েছে, এপারে আসলে ভাগ হবে, ভাগ হবে মানে কি নিচে বসবে। আবার দেখো এইদিকে দেখো কত রয়েছে 22/7, এই সাইডে চলে গেলে কি হবে, হবে কিন্তু 7/22 উল্টে যাবে, বোঝা গেল। চলো এবার দশমিক তুলবো, ওপরে যদি দশমিক তুলে দিই তাহলে আমি কি করব, নিচে 1 বসাবো, দেখো দশমিকের পর কটা সংখ্যা, দেখো 2, তাহলে আমি 2 শূন্য লিখবো। আবার দেখো আমি যদি এই দিকে দশমিকটাকে তুলে দিই তাহলে এবার ওপরে 1 লিখবো, দশমিকের পরে দেখো 2 সংখ্যা, তাহলে আমি 2 শূন্য বসাবো, বোঝা গেল। তাহলে দেখো নিচে 100 ওপরে 100 কেটে যাবে, ঠিক আছে। আর দেখি কি কি কাটবে, খুব ভালো করে দেখো, দেখো ওপরে 0 নিচে 0 কেটে যাবে। আর কি কি কাটবে দেখি আমরা, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। তাহলে তার আগে আমি এইগুলোকে আরেকবার এখানে লিখে নিই, তাহলে দেখো এখানে কত থাকছে 4312/175, আর এখানে ইন্টু কত 4, আর এখানে কত থাকছে 7/22। তাহলে দেখো আমি 7 দিয়ে এইটাকে কাটছি, তাহলে দেখো 7 7, 7 দিয়ে যদি আমি 175কে ভাগ করি দেখি তো কত হয়, 175কে আমি যদি 7 দিয়ে ভাগ করি 7 দুগুণে হবে 14, বিয়োগ করলে 3, 5, 7 5 35, তাহলে দেখো আমি কত পাচ্ছি 25। তাহলে দেখো আমি এখানে পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু
25, বোঝা গেল। এইবারে দেখো আমরা 11 দিয়ে কাটবো। কাকে কাটবো? দেখো 11 দিয়ে আমি যদি 22কে ভাগ করি তাহলে আমি কত পাবো? পাবো কিন্তু 2। আবার দেখো আমি এবারে এটাকে মুছছি, এবার আমি 11 দিয়ে কাকে ভাগ করবো? এই যে 4312কে, 4312কে আমি 11 দিয়ে ভাগ করবো। তাহলে দেখো এখানে কত হচ্ছে, হবে কিন্তু 11 3 33 হবে। তাহলে দেখো হচ্ছে 10। আবার দেখো 11 9 99, বিয়োগ করলে কত? 2, ওপর থেকে 2টা নামবে, 11 2 কত? 22। তাহলে আমরা কত পাচ্ছি দেখো এখানে? 392। তাহলে দেখো 11 দিয়ে যদি আমি কাটি এটাকে তাহলে পাবো কত? 392। ওকে। আবার দেখো আমরা কিন্তু 2 দিয়ে কাটতে পারবো, খুব ভালো করে দেখবে। 2 2 1কে 2, 392কে আমি যদি এবার 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো বলো তো? দেখো 392কে আমি ভাগ করছি 2 দিয়ে, তাহলে 392কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে? 2 1কে 2, 1 9, তাহলে হবে 2 9 18, 1 12, তাহলে কত হবে? 2 6 12। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি? 196। 392কে ভাগ করলে আমরা কত পাবো? 196। দেখো আর কাটাকুটি যাবে না, এবার আমি এই সাইডে অঙ্কটা করছি জায়গা নেই বলে, ঠিক আছে? তাহলে দেখো r² দেখি এখানে আমার কত থাকছে। ওপরে দেখো কেবলমাত্র বেঁচে থাকছে কত? 196। নিচে দেখো কে কে বেঁচে থাকছে? 25 আর কত? 4। 25 আর 4-এ গুণ করলে কত হবে? 100। এইবারে দেখো স্কোয়ার সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হবে? রুট হবে। তাহলে আমরা রুট করব 196/100 রুট করব। তাহলে বলো রুট করলে কত হবে? আমি যদি এই জায়গাটাকে এবার মুছে দিই, অঙ্কটাকে করি, তাহলে দেখবে খুব ভালো করে। তাহলে আর এর মান কত হবে? আমি যদি এইখানে করি তাহলে আর = হবে, দেখো 196 এর রুট কত? 14। আর দেখো 100 রুট কত? 10। তাহলে আর = আমাদের এখানে হবে, দেখো একটা শূন্য রয়েছে তো, তাহলে কি হবে? এক ঘর পর দশমিক বসবে, এক ঘর পর। তাহলে আর এর মান আমরা কত পেলাম? 1.4। আর মানে তোমরা বুঝতে পেরেছো তো? আর মানে হলো এই যে এইটা, এই যে এইটাকে বলি আমরা ব্যাসার্ধ। আর হলো 1.4, অর্থাৎ এইখান থেকে এতটা যদি হয় 1.4, তাহলে পুরোটার মান জানতে চেয়েছে, ব্যাসের মানটা, অর্থাৎ এই যে পুরোটার মান জানতে চেয়েছে। তাহলে অর্ধেক টুকুনির মান যদি হয় 1.4, তাহলে পুরোটার মান কত? তাহলে পুরোটার মান হবে কত? এটাকে 2 দিয়ে গুণ করবো, তাহলেই হয়ে যাবে, ব্যাস পেয়ে যাব আমরা। বোঝা গেল? তাহলে চলো আমরা এবারে নিচে কি লিখব? বলটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে লিখব উত্তর এরকমভাবে লিখব, বলটির ব্যাসের দৈর্ঘ্য, বলটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে বলো তো? ব্যাসের দৈর্ঘ্য হবে কিন্তু, ব্যাসার্ধ যদি হয় 1.4 মানে অর্ধেকটা, তাহলে পুরোটা কত হবে? 2 দিয়ে গুণ করব। তাহলে দেখো গুণ করলে হবে, দেখো 14কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 28। আর মাঝখানের পয়েন্টটা যেমন আছে আছে, পাশে আমরা কি একক লিখবো? সেমি লিখবো। ওকে। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা। দেখো 3-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে? বলে দিয়েছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। তাহলে বলে দিয়েছে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। আচ্ছা তোমরা কিন্তু খুব ভালো করে এবারে দেখবে, 3-এর দাগের অঙ্কটাতে বলে দিয়েছে একটা বল রয়েছে। তো এরকম একটা ভাবো বল রয়েছে, এই বলটা বলে দিয়েছে শর্টপাট বল। শর্টপাট বল মানে কি বলো তো? দেখবে তোমরা তোমাদের স্কুলে যে স্পোর্টস হয় না, যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, যে স্পোর্টস, সেই স্পোর্টসে দেখবে একটা বিশেষ ধরনের খেলা থাকে। দেখবে একটা ভারী লোহার বল থাকে এবং সেই বলটাকে দেখবে হাতে নিয়ে এরকমভাবে কি হয়? ছুঁড়তে হয়। কিন্তু দেখবে এতটাই ভারী বল থাকে, একটা বড় এরকম লোহার বল থাকে, সেই বলটাকে এরকম করে নিয়ে ছুঁড়তে হয় এবং এতটাই ভারী থাকে যে সেটা বেশি দূর যায়ও না। তো ওই লোহার বলটাকে বলা হয় শর্টপাট বল। আর ওই বলের দেখবে পুরো ভেতরেও পুরো লোহা থাকে, পুরো ভেতরটাও লোহা দিয়ে ভর্তি, আর প্রচণ্ড ভারী হয়, আমাদের পক্ষে ছোঁড়া খুব শক্ত কাজ হয়ে যায়। তো ওই ধরনের বলকে বলা হয় কি? শর্টপাট বল। ওর ভেতরেও কি লোহা থাকে। তাহলে দেখবে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে বলটিতে কত ঘন সেমি লোহা আছে, মানে বলটার ভেতরে কত ঘন সেমি লোহা আছে। কি করে বুঝলাম? দেখো বলে দিয়েছে কত ঘন সেমি লোহা আছে। ঘন মানে কি বের করতে হয়? ঘন মানে আয়তন, আর আয়তন মানেই ভেতরে কতটা লোহা আছে বা ভেতরে কতটা জিনিস আছে বের করতে বলছে। আচ্ছা অঙ্কের মধ্যে দেখো বলে দিয়েছে ব্যাসের দৈর্ঘ্য কত? 7। ব্যাস মানে কোনটা বলো তো? এই পুরোটা, পুরোটা হলো 7। তো আমাদেরকে ব্যাসার্ধ বের করতে হবে, মানে অর্ধেকটা, বুঝতে পারলে? অর্ধেকটা বের করতে হবে। তাহলে অর্ধেকটা কত হবে?
দেখো পুরোটা যদি হয় 7 তাহলে অর্ধেকটা হবে 7কে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 7/2 হবে, তাই না? তাহলে দেখো আমরা প্রথমেই লিখব বলটির কি লিখবো আমরা, শর্টপাট বলটির ব্যাসার্ধ। চলো শর্টপাট বলটার ব্যাসার্ধ আগে বের করি। ব্যাস যদি হয় 7 তাহলে ব্যাসার্ধ কি হবে, তার অর্ধেক, ঠিক আছে? তার মানে কত, 7-এর অর্ধেক, মানে 7কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 3.5 মানে 3.5। আর দেখবে এককটা দেখবে কত দেওয়া রয়েছে, এককটা কিন্তু দেওয়া রয়েছে দেখবে সেমি। তাহলে এর মধ্যে কত ঘন সেমি লোহা আছে, তার মানে কি আয়তন বের করব। তাহলে আমরা উত্তর একেবারে করে ফেলি, হ্যাঁ, এরকমভাবে লিখব যে শর্টপাট বলের আয়তন বলে, দেখো আমি একেবারে লিখছি শর্টপাট বলের কি লিখবো, আয়তন। তাহলে আয়তন কেন বের করতে হবে, কারণ জানতে চেয়েছে কত ঘন সেমি লোহা আছে, আর ঘন মানেই কি আয়তন। আয়তনের দেখো সূত্র কি লেখা আছে, এই দেখো 4/3 পাই আর কিউব, ঠিক আছে? 4/3 লিখবো, পাইয়ের জায়গায় কত লিখবো, 22/7 লিখবো, ঠিক আছে? আর দেখবে আর কিউব রয়েছে, আর এর জায়গাতে কত লিখবো, এই দেখো আর মানে হলো কত 3.5, তার কি লিখবো, কিউব লিখবো, এই যে এরকমভাবে কিউব লিখবো। তাহলে দেখো আমরা পাচ্ছি কত 4/3 ইন্টু কত 22/7 ইন্টু কত 3.5কে দেখো আমরা এখানে কিউব রয়েছে, তাহলে 3বার লিখবো 3.5 3.5 3.5, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি দশমিক তুলে দিই তাহলে কত হবে 1, দেখো দশমিকের পরে একটাই সংখ্যা, একটা শূন্য। আবার এখানে দশমিক তুলছি, দেখো দশমিকের পরে একটাই সংখ্যা, একটা শূন্য। আবার দেখো এখানে আমি দশমিক তুলছি, দশমিকের পরে একটাই সংখ্যা বলে একটা শূন্য, বোঝা গেল? তাহলে চলো আমরা এবারে কাটাকুটি করব। তাহলে দেখো কাটাকুটি করলে কত হবে, আমি যদি দেখো যদি 5 দিয়ে কাটি, 5 7 35, 5 2 10, তাই তো? তাহলে দেখো 2 1 2, আমি যদি এবারে 22কে কাটি তাহলে কত হবে, 11 হবে। আবার দেখো নিচে 7 ওপরে 7 কেটে যাবে। আবার দেখো 5 দিয়ে কাটছি, তাহলে কত হবে, দেখো 5 7 35, 5 2 10, তাই তো? আবার দেখো 2 1 2, 4কে ভাগ করলে কত হবে, 2 2 4। আবার দেখো আমি কত দিয়ে কাটবো, 5 দিয়ে, 5 7 35, 5 2 10। তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে যাবে। তাহলে দেখো ওপরে পড়ে কি থাকছে, 11, এই দেখো এই একটা 7 আর এই একটা 7, তাহলে কত হচ্ছে, দেখো এই 7 আর 7 কত 49, তাহলে এই 49 আর এই 11কে যদি আমরা গুণ করি তাহলে কত হবে 49। আবার দেখো আমি যদি করি 49 যদি হয় তাহলে 9 আর 4 কত 13, 3 আবার হাতে রয়েছে 539, 539। আর দেখবে নিচে দেখো এখানে কত রয়েছে, 3 রয়েছে, মিশ্র ভগ্নাংশ করে ফেলি তাহলেই আমাদের হয়ে যাবে অঙ্ক শেষ। 3 1 কত হবে 3 2, তাহলে দেখো এখান থেকে নামবে কত 3 3 7 কত 21, বিয়োগ করলে কত 2 ওপর থেকে নামবে 9, 3 9 27। তাহলে আমরা এখানে বিয়োগফল পাচ্ছি কত 2, এই 2টাকে আমরা বসাবো এইখানে আর 3টাকে বসাবো এইখানে, ব্যাস হয়ে গেল। তাহলে এর মধ্যে কতটা লোহা আছে, এর মধ্যে পুরো লোহা কতটা আছে, আছে কিন্তু এইটা 179 পূর্ণ 2/3, পাশে আমরা কি লিখবো, ঘন মিটার আছে না সেন্টিমিটার আছে, সেন্টিমিটার আছে, এই এত সেমি। তাহলে এর মধ্যে লোহা রয়েছে কত 179 পূর্ণ 2/3 ঘন সেমি। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তো দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা। তো দেখো 4-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তা নির্ণয় করি। তো খুব ভালো করে দেখো তোমরা বুঝবে। দেখো আমি একটা ছবি এঁকে তার মাধ্যমে বোঝাচ্ছি। দেখো ভাবো এরকম একটা পাত্র রয়েছে, ঠিক আছে, ভাবো একটা বালতি রয়েছে এবং সেই বালতির মধ্যে না পুরো একদম জলে ভর্তি রয়েছে, পুরো এরকম একটা কী হবে, পুরো এরকম জলে ভর্তি রয়েছে, পুরো ভেতরটায় পুরো জল রয়েছে। এবারে দেখো আমি জল বলে লিখছি, জল ভর্তি রয়েছে। এইবারে একটা গোলককে, একটা নিরেট লোহার গোলক, নিরেট মানে কি বলো তো, নিরেট মানে যে গোলকের মধ্যে ভেতরেও লোহা আছে বা ভেতরেও তামা আছে। যদি লোহার নিরেট গোলক বলে তার মানে ভেতরেও কি লোহা আছে, যদি নিরেট তামার গোলক বলে তার মানে ভেতরেও কি তামা আছে।
তাহলে নিরেট লোহার গোলক, তার মানে এর ভেতরেও কি রয়েছে, লোহা রয়েছে। এই রকম ধরনের একটা গোলককে যদি এই রকম একটা পাত্রের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, যে পাত্রতে পুরো একদম জল একদম পুরো ছাপাছাপি রয়েছে, সেরকম একটা পাত্রতে যদি ডুবিয়ে দেওয়া হয় তাহলে কি ঘটবে তোমরাই বলো। তাহলে এইখান থেকে কিছুটা জল কি হবে, বাইরে এরকম পড়ে যাবে, তাই না? এখান থেকে কিছুটা জল এরকম বাইরে নিচে পড়ে যাবে, এরকমভাবে নিচে জল পড়ে যাবে, তাই তো। এবারে প্রশ্নতে জানতে চেয়েছে কতটা জল এই পাত্র থেকে বাইরে পড়ে যাবে, কতটা জল। তো এইখানে তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কতটা জল বলো তো বাইরে পড়ে যাবে, খুব ভালো করে শুনবে। এই গোলকের মধ্যে যতটা লোহা আছে, এই গোলকের মধ্যে কি বললাম, যতটা লোহা আছে ঠিক ততটাই জল কিন্তু এই পাত্র থেকে বাইরে পড়ে যাবে। বা যদি এই গোলকটা ফাঁপা হতো, ফাঁপা মানে তোমরা বুঝতে পেরেছো, মানে ভেতরটা ফাঁকা, তাহলে এই রকম ধরনের গোলককে যদি এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো পাত্রের মধ্যে, তাহলে এর ভেতরে যতটা জায়গা রয়েছে ঠিক ততটাই জল কিন্তু বাইরে পড়ে যাবে। তাহলে আবারও ভালো করে বলছি, কতটা জল বাইরে পড়ে যাবে, এর ভেতরে যতটা জায়গা আছে বা ভেতরে যতটা লোহা আছে বা ভেতরের যে মাপটা রয়েছে ঠিক ততটুকুনি জল কিন্তু এই পাত্রের বাইরে পড়ে যাবে। এইবারে কথাটা হলো, এর ভেতরে কতটা লোহা আছে বের করতে গেলে আমাকে কি করতে হবে, আয়তন বের করতে হবে, তাই না? এর ভেতরে কতটা জায়গা আছে বা কতটা লোহা আছে বের করতে হবে, মানে কি এটার আয়তন বের করতে হবে। তাহলে এই গোলকটার যতটা আয়তন হবে ঠিক ততটুকুনি জল কিন্তু বাইরে পড়ে যাবে, ঠিক ততটুকুনির ওজনের জলই কিন্তু বাইরে পড়ে যাবে। তাহলে চলো আমরা আজ জেনে ফেলি এই গোলকটার আয়তন কত, মানে এই গোলকের মধ্যে কতটা লোহা আছে, চলো আমরা জেনে ফেলি। আচ্ছা দেখো, সেটা তো জানবো, তার আগে গোলকটার ব্যাসের দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে। গোলকটা যদি এরকম হয় তাহলে গোলকটার ব্যাসের দৈর্ঘ্য মানে কি বলো তো, ব্যাসের দৈর্ঘ্য মানে হলো এই যে পুরোটার মাপ হলো ব্যাস, পুরোটা 28, তাহলে পুরোটা যদি 28 হয় তাহলে অর্ধেকটা কত, ব্যাসার্ধটা কত, অর্থাৎ এখান থেকে এতটা কত, তাহলে ওর হাফ হবে। পুরোটা যদি হয় 28 তাহলে ব্যাসার্ধটা কী হবে, 2 দিয়ে ভাগ করব, 14 হবে। ব্যাস হলো 28, ব্যাস মানে পুরোটা হলো 28, তাহলে আমাকে জানতে হবে অর্ধেকটা কত, ব্যাসার্ধটা কত, বোঝা গেল। চলো তাহলে এবারে আমরা এখানে কি লিখব, লোহার গোলকটির, প্রথমে লিখব লোহার গোলকটির কি লিখবো আমরা, ব্যাসার্ধ আমরা লিখবো। চলো, লোহার গোলকটির ব্যাসার্ধকে তো আর দিয়ে চিহ্নিত করব, 28কে 2 দিয়ে ভাগ করব, হয়ে যাবে 14 সেমি। তাহলে এই হলো লোহার গোলকের ব্যাসার্ধ। এইবারে আমরা কি করব, আয়তন বের করব। তাহলে এবারে আমরা কি লিখব, লোহার গোলকটির এবারে আমরা কি বের করব, আয়তন বের করব। ঠিক আছে, লোহার গোলকটির আয়তন। তাহলে আয়তনের সূত্র তোমরা সবাই জানো, আমি দেখবে লিখিয়ে দিয়েছিলাম। আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব, তাই না? 4/3 পাই এর জায়গাতে কত লিখবো, 22/7। আর এর জায়গাতে কত লিখবো, আর মানে হলো ব্যাসার্ধ। দেখো ব্যাসার্ধ এক্ষুনি বের করেছি 14 কি দেবো, কিউব দেবো। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, 4/3 ইন্টু দেখো 22/7। দেখো 14-র মাথায় যেহেতু কিউব রয়েছে তাহলে আমি 14কে কবার লিখবো, 3 বার লিখবো, বোঝা গেল। তাহলে চলো এবার কাটাকুটি করি। দেখো 7 × 7, 7 2 14, ঠিক আছে, আর কিন্তু কিছু কাটাকুটি যাবে না। এবারে আমরা কি করব, জাস্ট গুণ করব, একটা একটা করে ধরবো আর গুণ করব। এই যেমন দেখো 4 আর 22কে যদি গুণ করি কত হবে, 88 সঙ্গে এই যে 14 আর 14 গুণ করি আগে, 14 আর 14 কত, 196। তাহলে আমি 196 সঙ্গে আগে 88কে গুণ করলে দেখি কত হয়, 8 6 কত, 48 8, হাতে রয়েছে কত, 4। আবার দেখো 8 9 72 আর 4 কত, 76। 76 কত হবে, 6। 76 হবে 6, হাতে থাকবে কত, 7। আবার দেখো 8 আর 7 কত হবে, 15। একইভাবে 8 দিয়ে আবার যদি আমি এই 3 জনকে গুণ করি ওই জিনিসটাই তো বসে যাবে, তাই না? তাহলে দেখো এখানে হচ্ছে 8 আর 6তে কত, 14 4, হাতে রয়েছে 1। তাহলে এখানে 6 আর 6 12 দিয়ে আবার হাতে রয়েছে 1, এখানে হবে 7 আর এখানে 1। এইবারে এই যে 2টা দেখতে পাচ্ছ তো, এই 2টা দিয়ে এবার গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করলে দেখি কত হবে, 2 8 16 6, হাতে রয়েছে 1, 2 4 8 আর 1 9, 2 2 4, 2 7 14 4, আবার হাতে কত রয়েছে, আবার হাতে রয়েছে 1, তাহলে 2 1 2 আর 1 কত হবে, 3। তাহলে আমরা কত পেলাম, 34,496।
তাহলে দেখো আমরা যেটা পেলাম সেটাকে তাহলে এখানে দেখো আমরা লিখবো, কত লিখবো, তাহলে দেখো 34,496। আর দেখো নিচে এখানে দেখো কত লিখবো, 3। তাহলে দেখো উপরে দেখো কত রয়েছে, 34,496, তাকে ভাগ করবো 3 দিয়ে, তাহলে কত হবে, 3 একে 3, ওপর থেকে নামবে 4, আবার দেখো কত হবে, 3 একে 3, আবার দেখো বিয়োগ করলে হবে 1, ওপর থেকে নামবে কত, 4, 3 4-এ দেখো কত হবে 12, বিয়োগ করলে দেখো কত হবে 2, আবার ওপর থেকে নামবে কত 9, 3 9 কত হবে 27, বিয়োগ করলে কত হবে, হবে কিন্তু 2, ওপর থেকে নামবে 6, 3 8-এ কত হবে 24, বিয়োগ করলে কত পাবো 2। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত 2, সেটাকে বসাবো এইখানে, আর এই 3টাকে বসাবো এইখানে, বোঝা গেল। তাহলে এইবারে আমরা পাশে কি লিখবো, এককটা লিখবো। তাহলে দেখো আমরা এর আয়তন বের করেছি, আয়তন মানে আমি কত লিখবো, আয়তন মানে কিন্তু ঘন লিখবো, সর্বদা কিন্তু খুব ভালো করে মনে রাখবো, আয়তন মানে ঘন লিখবো, ক্ষেত্রফল মানে বর্গ লিখবো। তাহলে দেখো এর উত্তরটা কি বলেছে আমাদের কাছে, উত্তরটা কিন্তু জানতে চেয়েছে যে কি জানতে চেয়েছে, যে কত পরিমাণ জল অপসারিত করবে। তাহলে চলো আমরা এখানে উত্তর লিখবো এরকমভাবে, উত্তর এখানে এরকমভাবে লিখবো, গোলকটি তাহলে আমরা কি লিখবো, 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি জল অপসারিত করবে। অর্থাৎ এর মানেটা কি হলো, এই বলটাকে যদি এর মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তাহলে তো জল পড়ে যাবে, কতটা জল পড়ে যাবে, এই পরিমাণ জল পড়ে যাবে, এই যে 11,498 পূর্ণ 2/3, এই এতটা জল কিন্তু বাইরে পড়ে যাবে, বোঝা গেল। তাহলে এরপরে চলে যাবো আমরা কত দাগে, 5-এর দাগে। তো দেখো এবারে আমরা চলে যাব 5-এর দাগের অঙ্কতে, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক। 5-এর দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কিন্তু নির্ণয় করি। তাহলে খুব ভালো করে দেখো, ভাবো আমার হাতে একটা বেলুন রয়েছে, এবার বেলুনটাকে যখন আমি মুখে ফু দিয়ে ফোলানো সবে স্টার্ট করেছি, কিন্তু এখনও ফোলানোটা আমার কমপ্লিট হয়নি, কিন্তু সবে মুখে এরকম বেলুনটাকে রেখে ফোলানো স্টার্ট করেছি, তখন বেলুনটা কিন্তু এরকম ছোট, তখনও তো ভালো করে ফোলানোই হয়নি, তখন এই বেলুনটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেখো বলে দিয়েছে 7। এইবারে বেলুনটাকে যখন পুরো ফোলানো হয়ে গেল, তখন এবারে বেলুনটা বেশ বড় হয়ে গেছে, তখন বেলুনটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়ে গেছে কিন্তু 21। তাহলে প্রথমে ছিল এরকম, পূর্বে আমি এটাকে পূর্বে বলে লিখছি, পূর্বে ছিল এরকম যখন ফোলানো হয়নি ভালো করে, যখন ফোলানো হয়ে গেল মানে পরে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়ে গেল 21। এইবারে জানতে চেয়েছে এইটার সমগ্র তলের ক্ষেত্রফল, এই বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল আর এই বেলুনটার সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এইটার সমগ্র তলের ক্ষেত্রফল কত, তাহলে সেটাকে আমরা লিখব 7 সেমি আছে না ডেসিমিটার আছে, আমরা একটু দেখে নিই তো, সেমি আছে, তাহলে আমরা এরকমভাবে লিখব 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বেলুনের 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বেলুনের কি লিখবো আমরা, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে দেখি তো সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হচ্ছে। তাহলে দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা কিন্তু সবাই জানো, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো কিন্তু 4πr²। তাহলে 4 লিখবো, পাই এর জায়গাতে কত লিখবো 22/7, আর এর জায়গাতে কত লিখবো, আর মানে তো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত, যখন ফোলানো হয়নি তখন ওর ব্যাসার্ধ ছিল 7, 7-এর মাথায় স্কোয়ার আছে, চলো আমরা এখানে স্কোয়ার দেবো, তাহলে কত পাবো 4 × 22/7। তাহলে 7-এর মাথাতে যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমরা 7কে কবার লিখবো, 2বার লিখবো, আর এখান থেকে 7 আর 7কে কী করবো, কেটে দেবো। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত, দেখো এখানে পাচ্ছি 4 × 22/7, এগুলোকে কিন্তু গুণ করার কোনো দরকার নেই, জাস্ট আমরা গুণ অবস্থাতে ফেলে রেখে দেবো, গুণ করবো না, জাস্ট ওই অবস্থাতে ফেলে রেখে দেবো, ঠিক আছে। আচ্ছা ক্ষেত্রফল বের করলাম, মানে আমি এবারে এখানে এককটা কি লিখবো, বর্গ লিখবো, বর্গ সেমি, ঠিক আছে, বর্গ সেমি, আর এই পরে কথাটাকে আমি এখানে লিখছি। তাহলে এইবারে খুব ভালো করে দেখো, তাহলে এইটার ক্ষেত্রফল আমি কত পেলাম, মানে বাইরের চারিদিকের মাপটা আমি কত পেলাম
4x22x7 করে একটা কিছু অ্যান্সার আসবে, ওটা আমি এখন করবো না, পরে করব। এবার এইটার ক্ষেত্রফল দেখি, মানে এর বাইরের চারপাশের এই মাপটাকে দেখি। তাহলে চলো আমরা এরকমভাবে লিখবো 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে দেখি এবার ক্ষেত্রফল কত হবে, এইটার ক্ষেত্রফল কত হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র তো সেই সেম একই, তোমরা সবাই জানো, 4 পাই কত r²। তাহলে 4 লিখবো পাই এর জায়গায়, 22/7 লিখবো, আর এর জায়গাতে কত লিখবো, এবারে আর কত 21, তাহলে 21 দেবো, মাথায় কি দেবো, এখানে দেখো রয়েছে স্কোয়ার, তাহলে 4 × 22/7। তাহলে দেখো 21-এর মাথায় যেহেতু স্কোয়ার রয়েছে, তাহলে 21 × 21 লিখবো, বোঝা গেল। কাটাকুটি করি চলো, 7 × 7, 7 3 21, ঠিক আছে। তাহলে এইবারে আর কিন্তু কিছু কাটাকুটি করবো না, শুধু দেখো এখানে দেখো কত রয়েছে, 4 রয়েছে, ইন্টু এখানে দেখো কত রয়েছে, 22 রয়েছে, ইন্টু, আচ্ছা একটাকে আমি এখানে লিখছি, হ্যাঁ। আবার দেখো এখানে কত রয়েছে, 21 রয়েছে, আবার দেখো এখানে 3 রয়েছে। তাহলে গুণ করে কিন্তু একটা গুণফল হবে, কিন্তু আমি এখন গুণফলটা নির্ণয় করব না, পাশে আমি কি লিখে দেবো, বর্গ সেমি। তাহলে তোমরাই বলো, এই যে গোলকটা তার বাইরের চারপাশের মাপ কত, বাইরের চারপাশের মাপ হলো কিন্তু এইটা, বড় গোলকটার বাইরের চারপাশের মাপ হলো এইটা। এগুলোকে গুণ করলে একটা গুণফল আসবে ঠিকই, কিন্তু এখন না, পরে করব। এবার জানতে চেয়েছে এর বাইরের দিকের যে মাপটা মানে ক্ষেত্রফল, আর এর বাইরের দিকের যে মাপটা ক্ষেত্রফল, তাদের অনুপাত লিখতে। চলো অনুপাত লিখে ফেলি। তাহলে চলো আমরা এখানে এরকমভাবে লিখবো, উত্তর বলে দেখো লিখবো একেবারে। কি জানতে চেয়েছে, যে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে লিখব পূর্বের ও পরের। তার আগে আমি যদি একটু বেলুনটির লিখে নিই, বেলুনটির, দেখো আমি এখানে লিখে নেবো, হ্যাঁ, বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। সমগ্র তলের কি লিখবো, ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত। চলো এবারে আমরা কিন্তু ক্ষেত্রফলের অনুপাতটাকে লিখব। তাহলে দেখো প্রথমেই দেখো কি বলেছে, প্রথমেই দেখো বলে দিয়েছে বেলুনটির পূর্বের মানে আগের ক্ষেত্রফল, তারপরে কি লিখবো, পরের ক্ষেত্রফল। পূর্বে মানে আগের ক্ষেত্রফল কত ছিল, এই দেখো আগের ক্ষেত্রফল হলো কত, 4 × 22 ইন্টু দেখো কত লেখা রয়েছে, 7, এই তো এইটা দেওয়া রয়েছে। এবারে অনুপাত বলেছে, দেখো এখানে কথাটা কি, অনুপাত, তাহলে অনুপাত মানে আমি কি দেবো, ইস্টু। এইবারে দেখো পরের ক্ষেত্রফল দেখো কত হয়েছে, এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, 4 × 22 ইন্টু কত 21 ইন্টু কত 3, বোঝা গেল। তাহলে চলো দেখি এই অনুপাতের এই সাইডে আর এই সাইডে কী কী মিল আছে, দুটো সাইডে যদি কোনো মিল থাকে কাটবো। আবারও বলছি, অনুপাতের দেখো এই যে এই সাইডে আর অনুপাতের এই সাইডে কী কী মিল পাচ্ছি, যেমন দেখো এই দিকেও 4, এই দিকেও 4, কেটে দেবো, এই দিকেও 22, এই দিকেও 22, কেটে দেবো। আর কিন্তু কিছু কাটাকুটি যাচ্ছে না। তাহলে দেখো এখানে কী কী পড়ে রয়েছে, খুব ভালো করে দেখবে। তাহলে দেখো এখানে কী পড়ে রয়েছে, দেখো 7, আর কিন্তু কিছু কাটাকুটি যাচ্ছে, এখানে পড়ে রয়েছে 7। তো আমি দেখো এই সাইডে করছি, আমার তো জায়গা নেই, আমি এরকমভাবে লিখছি 7 সমান চিহ্ন দিয়ে। তোমরা কিন্তু অঙ্কটা নিচে করবে, আমার জায়গা নেই বলে আমি এখানে করছি 7 ইস-টু, দেখো আমি আবার লিখছি ইস-টু, তারপরে দেখো এবারে কি পড়ে রয়েছে 21 আর 3। তাহলে দেখো আমি কি লিখছি, 21 আর 3 গুণ রয়েছে, দেখো 21 আর 3 গুণ রয়েছে, আমি একেবারে লিখে দিই, 21 আর 3কে গুণ করলে কত হবে, হবে কিন্তু 63, ঠিক আছে। তাহলে এবারে দেখো আমি 7 দিয়ে কাটাকুটি করবো, দেখো 7 দিয়ে 7কে ভাগ করলে কত হবে 1, 7 দিয়ে 63কে ভাগ করলে কত হবে 7 9 63, তাহলে থাকছে কত 1:9। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে কি লিখবো কিন্তু অ্যান্সার। তাহলে দুজনের এইটার ক্ষেত্রফলের অনুপাত কত পেলাম আমরা, 1:9, বোঝা গেল। হয়ে গেলে অঙ্কটা শেষ। এবারে আমরা চলে যাব 6-এর দাগে। তো 6-এর দাগের অঙ্ক করবার আগে আমি কিন্তু আগে কিছু ধারণা তোমাদেরকে দেবো, খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে। গোলকের ওই জায়গাটা তোমরা যদি ধরে নিতে পারো তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হবে না গোলকে, ঠিক আছে। তাহলে আমরা চলে যাবো এবারে কতর দাগে, 6-এর দাগে।
তো দেখো এবারে আমরা করব 6-এর দাগের অঙ্কটা। আর 6-এর দাগের অঙ্ক থেকেই কিন্তু আমাদের শুরু হচ্ছে অর্ধগোলকের ধারণা। অর্ধগোলকের অঙ্ক কিন্তু শুরু হচ্ছে 6-এর দাগ থেকে। দেখো এতক্ষণ আমরা কিন্তু 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো করেছি সেগুলো কিন্তু সম্পূর্ণ গোলকের অঙ্ক করেছি, আর এখন আমরা স্টার্ট করব অর্ধগোলকের অঙ্ক। তাই জন্য অর্ধগোলক সম্পর্কে কিন্তু আগে আমাদেরকে একটু জানতে হবে, একটু ধারণা নিয়ে নিতে হবে অর্ধগোলক সম্পর্কে। এবং প্রধান যে ধারণাটা নিতে হবে সেটা হলো অর্ধগোলকের সঙ্গে গোলকের যে পার্থক্যগুলো রয়েছে, সূত্রের পার্থক্য, কেমন দেখতে, কতগুলো তল, সেই পার্থক্যগুলো কিন্তু আমাদেরকে একটু জেনে নিতে হবে। তারপরে আমি কিন্তু 6-এর অঙ্ক স্টার্ট করব। তাহলে আগে আমি কয়েকটা জিনিস বলবো, তোমরা কিন্তু খুব ভালো করে বুঝবে। দেখো ভিডিওর শুরুতেই, অঙ্কের শুরুতেই আমি তোমাদেরকে একটা তরমুজের উদাহরণ দিয়েছিলাম, মনে পড়েছে তো সেই তরমুজের কথাটা? তো ভাবো ওই একইভাবে আমি আরেকটা এরকম তরমুজ আঁকছি। তরমুজটা পুরো গোল গোল আকৃতির একটা কি রয়েছে, তরমুজ রয়েছে। আর তোমরা সবাই জানো তরমুজের ভেতরটা কেমন হয়। তরমুজের ভেতরটা হলো কিন্তু লাল। দেখো আমি আবার এখানে লিখে রাখছি লাল বলে, ঠিক আছে? ভেতরের পুরো অংশ হলো পুরো একদম লালে লাল হয়ে রয়েছে একদম। তো এইবারে এই হলো একটা কি পুরো গোটা তরমুজ, অর্থাৎ সম্পূর্ণ গোটা একটা গোলক কিন্তু এখানে রয়েছে। আচ্ছা তোমরাই বলো তো, গোটা গোলকের, পুরো একটা গোলকের কটা তল হয়? কটা তল হয়? দেখো তল কিন্তু এখানে একটাই রয়েছে। দেখো এই যে এই একটাই কিন্তু তল, এবং সেই তলটা পুরো গোলাকার, ঠিক আছে? তাহলে ভালো করে দেখবে, একটাই মাত্র তল এবং সেই তলটা কিন্তু হলো পুরো গোলাকার। অর্থাৎ তুমি যদি তলের এখানে দাগ কাটো তাহলে দাগটা এরকম হয়ে যাবে। তুমি যদি এইখানে তলের ওপরে দাগ কাটো দাগটা এরকম হয়ে যাবে। মানে দাগটা কি হবে, তুমি যদি এখানে কাটো বেঁকে যাবে, মানে সোজা দাগ কিন্তু তুমি কাটতে পারবে না। ভাবো একটা পুরো গোল বল, তার উপর কি তুমি সোজা দাগ কাটতে পারবে? পারবে না। দাগটাও কি হবে, বলের ওপর দাগ কাটলে দাগটাও এরকম হয়ে যাবে। তাহলে যার ওপর দাগ কাটলে দাগ এরকম বেঁকে যায় সেই ধরনের গোলাকার তলকে আমরা কি বলি? বলি কিন্তু বক্রতল। তাহলে দেখো সম্পূর্ণ গোলকের তল কটা? তল কিন্তু একটাই, এবং সেটা হলো কি বক্রতল। মনে রাখবে বক্রতল কটা? একটি, ঠিক আছে? তল হলো একটাই এবং সেটা হলো কি বক্রতল, ঠিক আছে? এইবারে বা এটাকে একটাই যেহেতু তল, এটাকে সমগ্রতলও বলা যেতে পারে। তাহলে এর বক্রতল এবং সেই তল হলো একটা, এটা কিন্তু মনে রাখবে। এইবারে খুব ভালো করে দেখো, ভাবো এবার আমি একটা ছুরি নিয়ে এসেছি, আমি একটা ছুরি নিয়ে বা চাকু নিয়ে এসেছি এবং তরমুজটাকে এবারে কাটবো, কেটে খাবো। তো আমি তরমুজটাকে এবারে ভাবো মাঝখান থেকে এরকমভাবে পুরো কেটে আলাদা করলাম, পুরো মাঝখান থেকে ভাবো এরকমভাবে পুরো কেটে একদম পুরো আলাদা করে দিলাম। দিয়ে ওপরের টুকরোটা আমি ভাবো কাউকে দিয়ে দিলাম খাওয়ার জন্য, আর নিচের এই টুকরোটা, উপরের টুকরোটা ভাবো তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা খেয়ে নাও। আর নিচের এই টুকরোটাকে আমি ভাবো এবারে এইখানে আনছি, নিচের এই টুকরোটাকে আমি এইখানে আনছি, ঠিক আছে? আচ্ছা নিচের এই যে টুকরোটাকে আমি এখানে আনলাম, এইখানেও কিন্তু তোমরা ভালো করে দেখো, এটা কিন্তু এখনো খাওয়া হয়নি, জাস্ট কেটে আমি এখানে রেখেছি। তাহলে এর ভেতরটাও কি এখন লাল রয়েছে। তো পুরো ভাবো একদম এতটা তো পুরো একদম লালে লাল হয়ে রয়েছে পুরো ভেতরটা, খুব ভালো করে জানবে ভেতরটা পুরো একদম লাল, ভেতরটা পুরো একদম লাল হয়ে রয়েছে। তো এইবারে খুব ভালো করে তোমরা দেখবে, এই যে তরমুজটা আমরা পেলাম, এই জায়গাটাকে, এই তরমুজটাকে আমরা কি বলবো? অর্ধগোলক। এটা ছিল কি পুরো গোলক, পুরো গোলক ছিল এটা, সম্পূর্ণ গোলক। আর এইটা আমরা কি পেলাম? অর্ধগোলক, ঠিক আছে? এইবারে অর্ধগোলক, এই অর্ধগোলকের তোমরা বলো তো এবারে কটা তল পেলাম? খুব ভালো করে দেখবে অর্ধগোলকের এবারে দেখি কটা তল পেলাম। দেখো এই একটা তল, এখানে তুমি দাগ কাটো, যদি ভাবো এখান থেকে দাগ কাটো দাগটা এরকম হয়ে যাবে, এখান থেকে দাগ কাটলে দাগটা এরকম হয়ে যাবে। তাহলে এই যে সবুজ অংশটা তোমরা দেখতে পাচ্ছ তো, এই যে সবুজ অংশটা, এই তলটা হলো কিন্তু একটা বক্রতল, ঠিক আছে? এই তলটা কি? বক্রতল, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমি কি লিখবো? বক্রতল। বক্রতল কটা পেলাম আমরা? একটা, একটা এখানে বক্রতল রয়েছে। তাছাড়া ওপরের যে এই অংশটা, যে জায়গাটাতে দেখো এই যে লাল অংশটা তরমুজ রয়েছে, যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু সমান। তুমি যদি তরমুজের ওপর দাগ কাটতে পারতে তাহলে দেখবে দাগটা এখান থেকে তুমি যদি একটা দাগ কাটতে পারো পেন দিয়ে, দেখবে দাগটা কিন্তু সমান হবে। বোঝা গেল? তাই জন্য ওপরের এই তলটা হলো কি? ওপরের এই তলটা কিন্তু হলো সমতল। তাহলে সমতল, সমতলও কিন্তু রয়েছে। কটা সমতল? একটা,
তাহলে টোটাল কটা তল হলো দেখো, এই একটা সবুজ তল, যেটাকে আমরা কি বলছি, সবুজ তলটা হলো কি তল, সবুজ তলটা হলো কিন্তু বক্রতল, যেহেতু বেঁকা, ঠিক আছে, সবুজ তলটা হলো কি বক্রতল, আর এই যে লাল অংশটা সমতল, লাল অংশটা উপরের লাল অংশটা হলো কি সমতল। তার মানে অর্ধগোলকের কটা তল টোটাল, এই এক আর একে টোটাল দুটো তল, এই সবুজ তল আর এই লাল তলটা দেখতে পাচ্ছ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে অর্ধগোলক দেখতে কেমন হয়। তাছাড়া আরেক ধরনের অর্ধগোলক হতে পারে, চলো আরেক ধরনের অর্ধগোলক কেমন হতে পারে দেখি তো। সেটা হলো, ভাবো একটা বাটি, ঠিক আছে, বাটিটা দেখতে পুরো এরকম, ভাবো বাটিটা দেখতে পুরো এই রকম শেপের একটা ভাবো বাটি। এবার দেখো তরমুজের ওপরে যেরকম তল রয়েছে, দেখবে তরমুজের ওপরে ওপরটা যেমন দেখবে লাল অংশ রয়েছে, তারপর ভেতরেও তো লাল অংশ রয়েছে, তাই তো, ভেতরেও লাল অংশ রয়েছে, ওপরটাও লাল অংশ রয়েছে। বাটির কি সেরকম হয়? যদি একটা ফাঁকা বাটি, খালি বাটি থাকে, তাহলে খালি বাটিতে কি হয়, এর ভেতর পুরো ফাঁকা, আর ওপরেও কিচ্ছু থাকে না, ওপরটাও পুরো ফাঁকা। ফাঁকা বলে তবেই তো জিনিসপত্রগুলোকে এখানে রাখা যায়, কোনো খাবারকে, তাই জন্যই তো এখানে রাখা যাবে। এই মুখটা যদি ফাঁকা না থাকে তাহলে কি কোনো খাবারকে এখানে রাখা যাবে? যাবে না, তাই না? তাই জন্য কি হয়, বাটির ওপরের মুখটা ফাঁকা থাকে। তাহলে দেখো এখানে দেখো আমি দুটো অর্ধগোলক এঁকেছি, দেখো এই একটা অর্ধগোলক আর এই একটা অর্ধগোলক। এই অর্ধগোলক আর এই অর্ধগোলকের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? এই অর্ধগোলকের ওপরটা কিন্তু ফাঁকা নয়, ওপরে কিন্তু একটা তল রয়েছে, দেখতে পাচ্ছ, ওপরে কিন্তু একটা তল রয়েছে, কিন্তু এই অর্ধগোলকের ওপরে কিন্তু কোনো তল নেই, এই মুখটা পুরো ফাঁকা। তাহলে গোলক কিন্তু দুই রকমের হলো। এক, প্রথম প্রকার, যার ওপরের মুখটা ফাঁকা নয়, ওপরে একটা তল রয়েছে। আর দ্বিতীয় অর্ধগোলক, যার উপরটা কিন্তু পুরো ফাঁকা, যেমন বাটি। বোঝা গেল? তাহলে এর তল কটা তোমরাই বলো, এর তল কটা? খুব ভালো করে দেখে বলবে কিন্তু। এর তল দেখো একটাই তল এবং সেটা বেঁকা, বক্রতল। তাহলে এর একটাই তল এবং সেটা হলো কি বক্রতল। আমি তাহলে এখানে লিখছি বক্রতল, এর বক্রতল হলো কি একটি। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এইবারে আসবো সূত্রতে, সূত্রগুলো কি কেমন হয় চলো আমরা দেখব। দেখো তোমরা পুরো গোলকের, একটা গোলকের ক্ষেত্রফলের সূত্র জেনেছো, তোমাদেরকে আমি আগের অঙ্কগুলোতেই বলেছিলাম। পুরো একটা গোলকের বাইরের যে সমগ্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, হলো কিন্তু 4πr²। এটা কিন্তু আমরা জানি, তাই তো। এইবারে আমরা আসবো কোথায়, এবারে কিন্তু আমরা আসবো এই যে এই ধরনের অর্ধগোলকে, যার ওপরের মুখটা ফাঁকা। তার যদি আমি বলি যে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে, তাহলে যখন পুরো গোলক তখন হলো 4πr², যখন অর্ধগোলক তখন কি হবে 2πr²। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এইবারে আসবো এই ধরনের অর্ধগোলকে, যে সমস্ত অর্ধগোলকের ওপরটা ফাঁকা নয়, ওপরেও কিন্তু একটা তল রয়েছে। সেক্ষেত্রে আমরা ভালো করে দেখবে, সেক্ষেত্রে খুব ভালো করে দেখো, আমি তলটাকে এরকম করে নেব। তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি হবে? এর ক্ষেত্রফলের সূত্র, এই যে সবুজ অংশটা তোমরা দেখতে পাচ্ছ তার ক্ষেত্রফলের সূত্র কি? সেই অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র, এই যে শুধু এই সবুজ অংশটার ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, 2πr², তাই তো। পুরো গোল হলে 4πr², আর শুধু অর্ধেক হলে 2πr²। এইবারে ওপরের তলটার ক্ষেত্রফল কত হবে বলো? ওপরের তলটা, ওপরের তো এটা তো গোলাকার অংশ, তাহলে এই গোলাকার অংশের ক্ষেত্রফল কি হয়? ওপরের অংশটা গোলাকার মানে বৃত্তের মতো, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয় তোমরা কিন্তু সবাই জানো, πr², তাই না? তাহলে এই সবুজ অংশটা হলো 2πr², আর ওপরের এই গোলাকার অংশটা শুধু πr²। তাহলে টোটাল কি হচ্ছে, এই πr² আর এই 2πr² মিলে আমাদের কি হবে 3πr²। বোঝা গেল? তাহলে ওপরে যদি তল থাকে তাহলে সেই ধরনের অর্ধগোলকের পার্শ্বতলের এই পুরো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হবে 3πr²। ওপরে যদি তল না থাকে তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কী হবে 2πr²। বুঝতে পারলে? পুরো গোলকের কটা তল? সম্পূর্ণ গোলকের একটি তল। যার মুখ নেই, মুখ ফাঁকা, সেই ধরনের অর্ধগোলকের কটা তল? একটা। আর যার মুখ ফাঁকা নয় তার কিন্তু দুটো তল, দেখো একটা বক্রতল আর একটা সমতল। আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝেছো। খুব ভালো করে এই কনসেপ্ট যদি তোমরা একবার মাথায় ঢুকিয়ে নিতে পারো, আর তো তোমাদের জীবনেও কোনো প্রবলেম হবে না।
কোনো দিন আর গোলকে কোনো প্রবলেম হবে না। তাহলে আমি এটাকে মুছে দিচ্ছি। এইবারে আমরা চলে যাব 6-এর দাগের অঙ্কে। ঠিক আছে, তো দেখি 6-এর দাগের অঙ্কতে আমাদের কাছে কি বলেছে। দেখো বলে দিয়েছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। তো দেখো এখানে খুব ভালো করে দেখবে, একটা বাটির কথা বলেছে। আর বাটি মানেই কীরকম, বাটি মানেই হলো এই রকম, যার ওপরের মুখটা কি ফাঁকা, তাহলে এর কটা তল, যার উপরের মুখ ফাঁকা তার একটি তল, মনে রাখবে একটি তল। ঠিক আছে, তার কটা তল, বাটির একটি তল, কারণ ওপরের মুখ ফাঁকা। আচ্ছা চলো এইবারে দেখো বলে দিয়েছে বাটিটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি, বর্গ সেমির নিচে দাগ দেবে, 127 পূর্ণ কি বলে দিয়েছে, 127 পূর্ণ 2/7। ঠিক আছে, এই এত পাশে দেখবে লেখা রয়েছে কিন্তু বর্গ সেমি, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখবে আমি লিখেও দিয়েছিলাম, বর্গ যদি লেখা আছে মানে এইটা কিসের মাপ বলো তো, বর্গ লেখা আছে, তার মানে হলো এইটা কিন্তু হলো এই বাটিটার ক্ষেত্রফলের মাপ, তাই না, এই বাটিটার ক্ষেত্রফলের মাপ। যদি ঘন লেখা থাকতো তাহলে এটা হতো কি, আয়তনের মাপ। বোঝা গেল। এবারে জানতে আমাদের কাছে কি চেয়েছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য। তো ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে, আমি আগে ব্যাসার্ধ কত দেখি, মানে এখান থেকে এতটার মাপ কত দেখি। তাহলে দেখো আমরা এখানে প্রথমেই লিখব, মনে করি এখানে প্রথমেই লিখে নেব, মনে করি বাটিটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, বা ব্যাসার্ধ বলে যদি আমি লিখি, বাটিটির ব্যাসার্ধ কত হবে আর। আচ্ছা এককটা দেখবে কি রয়েছে, এককটা রয়েছে কিন্তু সেমি, আর সেমি। ঠিক আছে, তাহলে এইবারে দেখো আমরা কি লিখবো, লিখবো কিন্তু প্রশ্নানুসারে। ঠিক আছে, এবারে আমি লিখবো কি, প্রশ্নানুসারে। আর প্রশ্নানুসারে লেখার পরে আমি দেখো এই দিকে কি লিখবো, 127 পূর্ণ 2/7। তাহলে এবারে তোমরা বলো, আমি সমান চিহ্নের এই দিকে এই যে 127 পূর্ণ 2/7 লিখলাম, এটা আমি এই বাটির কিসের মাপ লিখলাম বলো তো, কিসের মাপ লিখলাম, পাশে বর্গ লেখা আছে মানে আমি এই বাটিটার ক্ষেত্রফলের মাপকে আমি এখানে লিখেছি, বাটিটার ক্ষেত্রফলের মাপকে। তাহলে আমি যদি এই দিকে বাটির ক্ষেত্রফলের মাপ লিখি, তাহলে আমাকে এই দিকে বাটির কি ক্ষেত্রফলের সূত্র লিখতে হবে। এদিকে যদি আমি মাপ লিখি, যার মাপ লিখবো এদিকে তার সূত্র লিখতে হবে। তাহলে বলো, বাটির যে বাটির মুখ ওপর ফাঁকা, সেই ধরনের বাটির ক্ষেত্রফলের সূত্র কি, দেখবে আমি এক্ষুনি তোমাদের লিখিয়েছি। মুখ ফাঁকা থাকলে বাটির ক্ষেত্রফলের সূত্র হবে 2πr²। ঠিক আছে, আর যদি মুখ থাকতো মানে এই জায়গাটা কিছু ঢাকনা থাকতো, তাহলে হতো কি 3πr²। বোঝা গেল। চলো এইবারে আমরা অঙ্কটা করি। 2 পাইয়ের জায়গাতে কত বসাবো, 22/7। আর এর জায়গাতে কত বসাবো, আর এর মান আমি জানি না। আচ্ছা দেখো নিচে এখানে দেখো কত রয়েছে, 7। 7-এর সঙ্গে 127কে আমরা যদি গুণ করি দেখি কত পাবো, 127-এর সঙ্গে যদি 7কে গুণ করি হবে 7 7 49, 9 হাতে কত রয়েছে 4, 7 দুগুণে 14, 4 18, 8 হাতে রয়েছে 1, 7 রেখে 8, 889। তার সঙ্গে যদি আমি 2কে যোগ করি তাহলে কত হবে, 891। আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো খুব ভালো করে দেখবে কিন্তু তোমরা, r² এই দিকে রেখে বাকি সবাইকে সব এই দিকে পাঠাবো। ঠিক আছে, তাহলে দেখো কেমন হবে, 891 বাই কত রয়েছে 7। এবারে দেখো এই যে 2 সমান চিহ্নের এই দিকে চলে গেলে কি হবে, এখানে গুণ ছিল, এই দিকে গেলে ভাগ হয়ে যাবে, মানে নিচে বসবে। বোঝা গেল। আবার দেখো 22/7 এই দিকে গেলে উল্টে যাবে, কত হবে 7/22, তাই না। তো দেখো কি কি কাটবো, দেখো এই দিকে 7, ওপরে 7 আর এই নিচে 7 কেটে গেল। এবারে দেখো 11 দিয়ে কাটবো। চলো 11 দিয়ে আমি যদি 22কে ভাগ করি কত হবে, 11 2 22। 11 দিয়ে আমি যদি এইটাকে ভাগ করি, এই যে 891কে ভাগ করি, তাহলে দেখি তো কত হবে, 891কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 11 8 88, বিয়োগ করলে 1, ওপর থেকে নামবে 1, 11 1 11। তাহলে দেখো কত পেলাম, 81 পেলাম। আর কিন্তু কিছু কাটাকুটি যাবে না। তাহলে দেখি কত পড়ে থাকছে, 2 আর 2কে গুণ করলে হবে 4, আর উপরে দেখো কত রয়েছে 81। এইবারে আমরা কি করব, স্কোয়ারটাকে সমান চিহ্নের এই সাইডে পাঠাবো। তাহলে কি হবে, স্কোয়ার এই সাইডে চলে গেলে হবে কিন্তু রুট। ঠিক আছে, রুট হবে। তাহলে আর ইজুকাল টু দেখো আমরা কত পাচ্ছি, 4-এর রুট কত পাবো 2, 81-র রুট কত পাবো 9। বোঝা গেল। তাহলে বলো তো 9কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, তাহলে আর ইজুকাল টু আমরা কত পাবো, 9কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাবো আমি 9কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে হবে 2 4 8।
1 দশমিক বসিয়ে 0, 2 5 কত 10, তাহলে আমরা পাবো কত 4.5। তাহলে আমরা এই যে আর এর মান পেলাম মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধের মাপ মানে হলো এই যে এইখান থেকে এতটুকুনির মাপ আমি কত পেলাম 4.5, 4.5 মানে 4.5। জানতে চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে কি পুরোটা, এইটুকুনি যদি হয় 4.5 তাহলে তোমরাই বলো তো পুরো এইখান থেকে এতটার মাপ কত হবে, পুরোটার মাপ কত হবে, তাহলে 4.5-এর ডবল মানে কত 9 হবে, তাই না? তো চলো আমরা এখানে লিখবো, উত্তর লিখবো, কি লিখবো, বাটিটির 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 মুখের বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত লিখবো আমরা, অর্ধেকটা যদি হয় 4.5 তাহলে পুরোটা কত হবে 2 দিয়ে গুণ করব, অর্থাৎ 9 সেমি হবে। পুরো মুখের দৈর্ঘ্য কত হবে 9 সেমি। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা চলে যাব কত দাগের অঙ্কে, 7-এর দাগে। তো দেখো এবারে আমরা চলে যাব 7-এর দাগের অঙ্কে। দেখো 7-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, বলে দিয়েছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি, এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে দেখো প্রথমত বলে দিয়েছে একটা লোহার পুরো গোলক রয়েছে, এবং কথাটা খুব ইম্পর্টেন্ট, দেখো বলে দিয়েছে নিরেট, নিরেট মানে কি এর ভেতরেও লোহা আছে, ভেতরেও কি লোহা আছে, যে যার ভেতরেও জিনিস থাকবে তাকে আমরা কি বলি নিরেট, নিরেট তামা, তার মানে ভেতরে তামা আছে। আর যদি ভেতরটা ফাঁকা থাকে তাহলে বলবো কি ফাঁপা, ফাঁপা। তো এটা ফাঁপা নয়, নিরেট বলেছে। নিরেট মানে কি এর ভেতরেও কি রয়েছে, লোহা রয়েছে। আচ্ছা এবারে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্যটা দেখো কত বলে দিয়েছে, ব্যাসার্ধ মানে হলো এইখান থেকে এতটা, এর মাপটা দেখো কত বলে দিয়েছে 2.1 সেমি। এবারে জানতে চাইছে এর ভেতরে কত ঘন সেমি লোহা আছে। দেখবে প্রথম উত্তরটা কি জানতে চেয়েছে, এর ভেতরে কত ঘন সেমি লোহা আছে। ঘন আছে মানেই আমাকে কি বের করতে হবে, আয়তন। এটা কিন্তু খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে, ঠিক আছে? ঘন মানে আয়তন, বর্গ মানে ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব লোহার গোলাটির ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেখি কত বলে দিয়েছে বইয়ের মধ্যে, দেখো বইয়ের মধ্যে কিন্তু বলেই দিয়েছে একদম 2.1 সেমি। তাহলে এবারে এর আয়তন বের করব আমরা, তাহলে আবার আমরা কি লিখব, অতএব লোহার গোলাটির কি লিখব, আয়তন। তাহলেই তো পেয়ে যাবো ওর ভেতরে কতটা লোহা আছে। তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি, দেখবে লেখাই ছিল 4/3 পাই আর কিউব, তাই না? তাহলে এবার দেখো 4/3 পাই এর জায়গাতে আমরা কত লিখবো 22/7। এবার আর এর জায়গাতে আমরা কত লিখবো, আর মানে কি ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধের মান কত দেওয়া রয়েছে 2.1, তাহলে এখানে আমরা কত লিখবো 2.1, এখানে দেবো কিউব। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে 4/3, আবার দেখো আমরা কত লিখবো 22/7। এবার দেখো 2.1 মাথায় যেহেতু কিউব আছে তাহলে আমরাও কি লিখবো 2.1কে 3 বার লিখবো, যেহেতু কিউব আছে তাহলে কি লিখবো 3 বার লিখবো। বোঝা গেল? এইবারে আমরা দশমিকগুলোকে তুলবো, দেখো এই দশমিক তুললাম, 1 লিখবো, দেখো দশমিকের পরে একটাই সংখ্যা তাই জন্য একটা শূন্য। আবার দেখো দশমিক তুলবো, 1 লিখবো, দেখো দশমিকের পরে একটাই সংখ্যা, একটা শূন্য, আবার দেখো একটাই শূন্য বসাবো। তাহলে দেখো চলো আমরা এবার কাটাকুটি করি। দেখো 7 একে 7, 7 3 21, বোঝা গেল? আবার দেখো নিচে 3 ওপরে 3 কী হবে, কেটে যাবে। তো দেখো আর কিন্তু আমরা এখানে কিছু কাটাকুটি করব না, এবারে আমরা সরাসরি গুণ করে দেবো। যেমন দেখো 4 আর 22 যদি আমি এখানে গুণ করি তাহলে কত হবে, হবে 88, তাই তো 88 হবে। এবার এই 88-এর সঙ্গে আমি যদি 21কে গুণ করি তাহলে দেখি কত হবে, হবে 88। আবার দেখো 2 8 16 হাতে রয়েছে 1, 2 8 16 আর 1 17, তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি 14 4, আবার হাতে রয়েছে 1 7 আর 8 1, এইটা। তার সঙ্গে আবার যদি আমি 21টাকে গুণ করি তাহলে দেখো আমি কত পাবো, পাবো একইভাবে 1 8 4 8, আর 2 দিয়ে গুণ করলে হবে 2 8 কত 16, হাতে রয়েছে 1, 2 4 8 আর 1 কত 9, 2 8 16, আবার হাতে রয়েছে 1, 2 আর 1 3। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত 4 আর 6 দিয়ে 10 0, আবার হাতে রয়েছে কত 1, 10 18 8, আবার হাতে রয়েছে কত 1 8, আর এখানে দেখো কত হচ্ছে 3। বোঝা গেল? তাহলে দেখো আমরা এই যে উত্তরটা পেলাম সেটাকে তাহলে দেখো আমরা এবারে এইখানে লিখবো, গুণ করে আমরা যেটা পেলাম দেখো কিন্তু 38,808,
আর দেখো নিচে দেখো 10 10 আর 10কে যদি আমি গুণ করি, দেখো এখানে সব গুণ চিহ্ন রয়েছে, তো এগুলো সব গুণ চিহ্ন রয়েছে, আমি যদি এগুলোকে সব গুণ করি তাহলে কত হবে, 10গুলোকে গুণ করলে হবে 1000, 3টে 10 গুণ করলে কত পেলাম 1000। এইবারে আমরা দশমিক বসাবো, এই জায়গাটা কিন্তু খুব খেয়াল করে ভালো করে বুঝবে। দেখো এবারে আমরা দশমিক বসাবো, আগে আমি এটাকে লিখে নিই। দেখো এখানে তো কোথাওই দশমিক নেই, কোথাও দশমিক নেই মানে আমি ধরে নেব এইখানে রয়েছে। এবার 1000 দিয়ে কি হচ্ছে, ভাগ হচ্ছে, ভাগ হলে দশমিক এই দিকে আসবে, ঠিক আছে। ক ঘর আসবে, 1 2 3টে শূন্য, 3 ঘর এই দিকে আসবে। তাহলে দেখো এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3টে ঘর টপকে দশমিক কোথায় এসে বসবে, এই জায়গাটাতে কিন্তু এসে বসবে, বোঝা গেল। দেখো এই 3টে ঘর টপকে দশমিকটা এখানে ছিল, এখানে চলে এলো। তাহলে এই কিন্তু আমাদের হয়ে গেল, একটা উত্তর কিন্তু আমাদের বেরিয়ে গেল, সেটা হলো ওর ভেতরে কতটা লোহা আছে আমরা কিন্তু জেনে ফেলেছি। ওর ভেতরে লোহা রয়েছে 38.808 ঘন সেমি, তার মানে এর মধ্যে লোহা রয়েছে কিন্তু 38.808 ঘন সেমি। একটা উত্তর কিন্তু আমাদের হলো। দ্বিতীয় উত্তর জানতে চেয়েছে লোহার গোলকটার বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হলো বাইরের চারিদিকের এই মাপটা কত জানতে চেয়েছে। তাহলে চলো বের করব। তাহলে আমরা লিখবো এখানে অতএব লোহার, বা এখানে শুধু লিখছি গোলকটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে চলো বক্রতলের ক্ষেত্রফল বের করবো। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা কিন্তু সবাই জানো, 4πr²। এটা কিন্তু পুরো গোলক, অর্ধগোলক নয় কিন্তু, ঠিক আছে। তাহলে 4 ইন্টু পাইয়ের জায়গায় কত বসাবো, 22/7। আর এর জায়গায় কত বসাবো, আর মানে তো ব্যাসার্ধ 2.1, যেহেতু আর এর মাথাতে স্কোয়ার আমরাও কিন্তু এখানে স্কোয়ার দেবো। তাহলে দেখো আমরা পাচ্ছি কত, 4 ইন্টু 22/7। আর দেখো 2.1 মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে 2.1কে দুবার লিখবো, 2.1। এবারে কাজ কি, দশমিক তুলে দেওয়া। দশমিক তুলবো, দশমিকের পরে দেখো একটাই মাত্র সংখ্যা, একটা শূন্য। আবার দশমিক তুলবো, দশমিকের পরে দেখো একটাই মাত্র সংখ্যা, একটা শূন্য। কাটাকুটি করি, 7 × 7, 7 × 3 = 21, বোঝা গেল। চলো আর বিশেষ কাটাকুটি করবো না, এবার আমরা গুণ করে দিই, সরাসরি গুণ করে দিই, তো করলেই হয়ে যাবে। দেখো 4 আর 22 কত, 88, 88 আর 3 কত দেখি, 88 আর 3 কত হচ্ছে, 3 8 24 আর 4 হাতে রয়েছে 2, 3 8 24 আর 2 26। এবার এই 264-র সঙ্গে কাকে গুণ করবে, এই যে এই 21টাকে গুণ করি, ঠিক আছে। 21টাকে গুণ করলে দেখি কত হবে, 264, আর 2 দিয়ে গুণ করলে হবে 2 4 কত 8, 2 6 12, 2 হাতে রয়েছে 1, 2 2 4 আর 1 5। তাহলে দেখো 8 আর 6 কত, 14, 4 হাতে রয়েছে 1। তাহলে দেখো আমরা পাচ্ছি কত, 5544। চলো লিখে ফেলি 5544, 5000 এখানেই লিখছে 5544। আর নিচে দেখো এই 10 আর 10কে যদি গুণ করি তাহলে কত হবে, 100। এবারে চলো দশমিক বসাবো, 5544 লিখলাম, এখানে তো কোথাও দশমিক নেই, তো নেই মানে আমি ধরে নেবো এইখানে আছে। এবারে 100 দিয়ে কি হচ্ছে, ভাগ হলে দশমিক কিন্তু এই সাইডে আসবে। ক ঘর আসবে, 2টো শূন্য 2 ঘর আসবে, অর্থাৎ এই 1 ঘর 2 ঘর, এই 1 ঘর 2 ঘর টপকে দশমিকটা কোথায় আসবে, এইখানে আসবে, এই জায়গাটাতে আসবে, বোঝা গেল। তাহলে দশমিকটা কোথায় এসে বসলো, এই জায়গাটাতে। তাহলে এইখানে আমি কি লিখবো, পাশে কি লিখবো কিন্তু বর্গ সেমি, কারণ আমি কি বের করলাম, ক্ষেত্রফল, তাই জন্য লিখলাম বর্গ সেমি। যদি আয়তন বের করতাম ঘন সেমি লিখতাম। তাই এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। শুধু পাশে একটু লিখে দেবে আয়তন কত জানতে চেয়েছিল, সেটা আমরা বের করে ফেলেছি 38.808। আর ক্ষেত্রফল জানতে চেয়েছে, সেটাও কিন্তু আমরা এখানে বের করে ফেলেছি, ঠিক আছে। তার উত্তর কত, এই যে এইটা হলো উত্তর, 55.44। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো শেষ।